নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ শুনবেন সাহিত্যিক অন্নদা শঙ্কর রায়ের লেখা গল্প বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি। আর কেউ নয়, আমাকেই একবার ঘটকালি করতে হয়েছিল মকর কেতুর কৌতুকে। কিন্তু প্রজাপতির নির্বন্ধ ছিল অন্যরূপ। সেই স্তক ও কর্মে ইস্তফা দিয়েছি। কাজলদির সঙ্গে প্রথম দেখা এক বিয়ে বাড়িতে। দূর সম্পর্কের দিদি, দূর দেশে থাকে, আর্থিক ব্যবধানটিও সুদূর, কাজেই তার আগে দেখা হয়ে ওঠেনি। দেখা যখন হলো তখন আমার বয়স 10-11, দিদির বয়স 12-13। কে জানত যে পরবর্তী জীবনে দিদির বয়স আমার চেয়ে 2-1 বছর কমবে ও দুনিয়ার লোকের সামনে সে আমাকে দাদা বলে ডাকবে। বিচিত্র জীবন। ইংল্যান্ড যেদিন ছাড়ি তার একদিন আগে হঠাৎ একজন আমাকে বললেন, ওহে, তুমি তো চললে, তোমার ছোট বোনের দেখাশোনা করবে কে? আমার ছোট বোন? হতভম্ব হলুম। আমার ছোট বোন কবে বিলেত এলো? সে কি, মিসেস বক্সি কি তোমার ছোট বোন নন? মিসেস বক্সি? কোন মিসেস বক্সি? কেন, রোমা, দিল্লির রোমা? তখন আমার মনে পড়ল যে কাজলদির শ্বশুরকুলের পদবী বক্সি ছিল বটে, কিন্তু কাজলদির তো বিলেত আসার কথা ছিল না। থাকলে আমি জানতুম। ঠিকানাটা জোগাড় করে সেই দিনই লন্ডনের এক মেয়েদের হোস্টেলে দিদির সঙ্গে সাক্ষাৎ করলুম। যেই ডাকব কাজলদি, অমনি সে তার মুখে আঙুল দিয়ে ইশারায় বললে, চুপ চুপ। সে বাড়িতে আরও জন কয়েক বাঙালি তরুণী ছিলেন এবং ছিলেন ইংরেজ তরুণীরা। কাজলদি ফিসফিস করে বললে, এই যে অনুদা, এসো, তোমার কথাই হচ্ছিল। এদের বলছিলুম এখানে আমার এক দাদা আছেন, তিনি ICS। তারপরে সবাইকে শুনিয়ে শুনিয়ে বললে, মে আই ইন্ট্রোডিউস মাই এল্ডার ব্রাদার। কিন্তু বিলেতের কথা পরে, দেশের কথা চলছিল, দেশের কথাই চলুক। সেদিন সেই বিয়ে বাড়িতে মল্লযুদ্ধ বেঁধেছিল দুদল ছেলেতে। তাদের এক দলে ছিল কাজলদির ভাই টোগো, আর এক দলে ছিলুম আমি। কাজলদি এসে আমাদের প্রত্যেকের হাতে এক একটা নাড়ু ধরিয়ে দেয়। তখন আমরা আর একটা বলে একসঙ্গে আবেদন জানাই। এই একটু আগে যারা মহাশত্রু ছিল তারাই হয়ে দাঁড়ালো মহামিত্র। সকলেরই আরাধ্য কাজলদি। সে যেন শ্রীকৃষ্ণের মোহিনী মূর্তি, আর আমরা যেন দেবাসুর। বিয়েবাড়ির সেই মজা আমার অনেক দিন মনে ছিল। প্রায় মনে পড়তো কাজলদিকে, তার মোহিনী মূর্তিকে। যখন তখন যাকে তাকে কথায় কথায় বলতুম, আমার কেমন কাজলদি আছে, কি সুন্দর দেখতে, কি রকম খাইয়েছিল আমাকে। এটাও শোনাতে ভুলতুম না যে কাজলদির বাবা মস্ত বড় সরকারি চাকুরে, আর সেই কাজলদি কিনা আমার আপন মামিমার পিস্তুত ভাইয়ের মেয়ে। আমি খুব আশা করেছিলাম যে অত বড় একটা ঐতিহাসিক ঘটনা কাজলদির স্মরণ থাকবে, কিন্তু বারবার চিঠি লিখেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে মনটা দমে গেল। তারপরে তার কথা একরকম ভুলেই গেছিলাম। অকস্মাৎ আমার নামে এক ফলক চকোলেট এসে পৌঁছল। তার গায়ে লেখা ছিল, এই তোমার চিঠির জবাব, স্নেহশীলা কাজলদি। খুব খুশি হইনি, কারণ আমি চেয়েছিলাম খবর, দিদি পাঠালে খাবার। মনের খোরাকের বদলে মুখের খোরাক। খাবার অবশ্য তুচ্ছ নয়, বিশেষত চকোলেট। কিন্তু আমার 12-13 বছর বয়সে আমি বুঝতে পেরেছিলাম যে একখানা চিঠি ওর চেয়ে আরও তৃপ্তিকর। যা হোক, চকোলেটখানা আমি তুলে রাখলুম, খেলুম না, খেতে দিলুম না। অনেক দিন পর্যন্ত অক্ষত ছিল ওটা। তারপর আর চিঠি লিখিনি।
লিখলে হয়তো ঠাওরা তো। ছেলেটা কি হ্যাংলা, কবে একটা নাড়ু খাইয়েছিলুম, সেই থেকে আরও কিছু খাবার ফোন দিতে এসব চিঠি। এই তো সেদিন একটা চকোলেট আদায় করলে, তবু কে জানে, হয়তো এও ঠাওরাবে যে বাপ মা গরিব, কোথায় পাবে খেতে, দিই একটা কেক টেক পাঠিয়ে। কি লজ্জা! আমি ওই চকোলেটখানা বাক্স থেকে বার করে পাড়ার ছেলেদের ডেকে ভাগ করে খাওয়াই ও খাই। সে ঘটনাও ভুলে গেছিলাম। তারপরে যখন আমার বয়স 16-17, 17-18, তখন কলেজের ছুটিতে পুরী গিয়ে দেখি কাজলদি। বেচারির পোড়া কপাল, বিয়ের কদিন পরেই বিধবা। কি চেহারা ছিল, কি হয়েছে, চোখে জল আসে। ঝরঝর করে কেঁদে ফেললে। যেই বললুম, কাজলদি কবে বিয়ে করলে, খবর দিলে না কেন? তা দেখে আমিও আমার চোখের জল ধরে রাখতে পারলুম না। কিছুদিন আগে আমারও মাতৃবিয়োগ হয়েছিল। সহানুভূতির কাঙাল ছিলাম আমি। কাজলদিকে সে কথা বলায় সে তার হৃদয়ের সব সুধা ঢেলে দিলে। দুজনে মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী, নয়নে জল ঝরে অনিবার। আমি ওকে রবীন্দ্রনাথের নৈবেদ্য, খেয়া, গীতাঞ্জলি পড়ে শোনালুম। কতটুকু সান্ত্বনা পেলে জানি নে, কিন্তু আমাকে ধন্যবাদ দিয়ে বললে, অনু, তুমি আমাকে বাঁচালে। এরপরে আমাদের চিঠি লেখালেখি চলেছিল 2-4 মাস। পুরী থেকে ও আরও দক্ষিণে যায় তীর্থ করতে। আমি ওর ঠিকানা হারিয়ে ফেলি কি ওই আমার চিঠি খোয়ায়, যে কারণেই হোক চিঠি লেখালেখি আপনি বন্ধ হয়ে যায়। বছর 2 পরে কলকাতায় কাজলদির সঙ্গে 1 ঘন্টার জন্য দেখা। তাদের ওখানেই প্রথম দেখি রাখালদাকে, আমার কাকিমার মামাতো ভাইয়ের ছেলে রাখাল চৌধুরী। অত্যন্ত ছটফটে লোক, এক মুহূর্ত চুপ করে বসে থাকার পাত্র নন। ছাদের উপর পায়চারি করতে করতে কাজলদির তৈরি আইসক্রিম খাচ্ছিলেন, আর কাজলদিকে বলছিলেন, আপনি? শুনলাম দিদির টিউটর। তীর্থভ্রমণের পর দিদির পড়াশোনায় মন গেছে, প্রাইভেটে ম্যাট্রিক দিচ্ছে। কলকাতায় তার বাবা মিস্টার সরকার সম্প্রতি বদলি হয়ে এসেছেন। দিদি এখন বাপের বাড়ি থাকে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্বন্ধ নেই। কটা দিনেরই বা সম্বন্ধ। লক্ষ্য করলুম দিদির মুখখানি শরতের আকাশ, ক্ষান্ত বর্ষণ, মেঘ ভাসছে, কিন্তু সাদা মেঘ। দিদি যেন একটা স্থিতি পেয়েছে, তার ফলে তার চেহারাও কত ফিরেছে। আমাকে বললে, পড়াশোনায় তুমি আমার চেয়ে 3 বছর এগিয়ে গেছো, অতএব তুমি আমার দাদা। তখন ঠাহর হয়নি যে সেই সুবাদে কাজলদি আমাকে দাদা বলে ডাকবে। আবার যখন কলকাতায় দেখা হয় মাস 6 বাদে, তখন দাদা ডাক শুনে চমক লাগলো। সেবারেও আমার হাতে সময় ছিল না। সেবার কিন্তু রাখালদাকে দেখিনি। তারপরে মিস্টার সরকার শিলং বদলি হয়ে যান। কাজলদিও ম্যাট্রিক পাশ করে। অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলাম। তার উত্তরে সে লিখেছিল, যেন তোমাদের যোগ্য হতে পারি। 2.5 বছর পরে পাটনায় খবর পেলুম নতুন পোস্টমাস্টার জেনারেলের নাম সরকার এবং তার ছেলের নাম টোগো। বাপের চেয়েও ছেলের নাম ডাক বেশি, ও নাকি মোহনবাগানে খেলত। টোগো একদিন আমাদের কলেজে এলো, ভর্তি হলো আমার নিচের ক্লাসে। আমাকে দেখে চিনতে পারলে না, কিন্তু আমার নাম শুনে বললে, হ্যাঁ মনে পড়ছে, ও নামে আমার এক দাদা ছিলেন বটে। আমি যতই বলি আমি বয়সে ছোট, সে ততই বলে, তাহলে আপনি অন্য লোক। বুঝতে সময় লাগলো যে টোগোর মানহানি হয় যদি কেউ বলে সে বয়সে বড় হয়েও নিচের ক্লাসে পড়ে। অগত্যা আমাকেই দাদা সাজতে হলো। তখন টোগো আমাকে বাড়ি নিয়ে গেল। কি আশ্চর্য,
কাজলদির মা মিসেস সরকারও রায় দিলেন যে আমি টোগোর চেয়ে তো বটেই কাজলের চেয়েও বয়সে বড়, এবং আমার মতো অবিশ্বাসীকে বিশ্বাস করানোর জন্য কাজল ও টোগো দুজনেই দুখানা ম্যাট্রিক সার্টিফিকেট এনে দেখালো। তাতে বয়সের ঘরে যা লেখা ছিল তা যদি সত্যি হয়, তবে স্নেহশীলা কাজলদির অনেকগুলি চিঠির স্বাক্ষর ঝুটো। এবং সবচেয়ে আশ্চর্য, কাজলদি অম্লান বদনে বললে, তুমি আমাকে দিদি সম্বোধন করে চিঠি লিখতে বলে আমার কেমন যেন একটা ধারণা জন্মায় যে আমি বড়, কিন্তু পরে বুঝতে পেরেছি ওটা আমার ভুল। ও ভুল আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলে তুমি, অনুদা। এরপরে আমি ওকে সরাসরি কাজল ডাকতে শুরু করি। তা ও এত খুশি হয় যে ঠিক ছোট বোনের মতো আমাকে যত্ন করে খাওয়ায়। হস্টেলের রান্নায় আমার অরুচি ধরেছিল, আমি তো বটতে গেলাম। বললুম, শুধু দাদা কেন, ঠাকুর দাদা হতেও রাজি আছি, যদি হপ্তায় একবেলা তোমার হাতে খেতে পাই। শনিবার বিকেলে ওদের ওখানে আমার বাঁধা নিমন্ত্রণ। ফিরতে রাত হয় বলে রাতের খাওয়াটাও সেরে আসি। ক্রমশ রবিবার বিকেলেও অনাহত উপস্থিত হই এবং হস্টেল থেকে বিতাড়িত হবার ভয়ে সন্ধ্যার আগেই ফিরি। কাজলদি আমাকে স্টোভে রেঁধে খাওয়াতো। বিধবা বলে ও সপাক রেঁধে খেত, কিন্তু ওর নিরামিষের তালিকায় মাছ মাংস ছিল, ডাক্তারের হুকুম। তাতে আমারই সুবিধে। আমিও সায় দিয়ে বলতুম, শরীরমাদ্যং খলু ধর্ম সাধনম। কিন্তু মাছ মাংস খেলে হবে কি? দিনরাত যা পড়া সে পড়ত, তার ফলে তার শরীর শুকিয়ে কাঠ হয়েছিল। এমনকি রাঁধতে রাঁধতেও বইয়ের পাতা উল্টাত। আমাকে জিজ্ঞাসা করত যত সব কেতাবি প্রশ্ন। যা খাওয়াতো তার দাম আদায় করে নিত আমাকে সমস্তক্ষণ বকিয়ে। আচ্ছা কাজল, আমি মাঝে মাঝে রাগ করতুম। তুমি যে অতটুকু খেলে, ওতে কি তোমার পড়াশোনা চালিয়ে যাবার মতো সামর্থ্য হবে? বিধবা মানুষের সে জবাব দেয়, ওর বেশি খেতে নেই। এই নিয়ে প্রায়ই আমাদের ঝগড়া বাধ্য। আমি বলতুম, তুমি কিসের বিধবা? বিয়ের 1 মাসও যায়নি। আমি তবে কি? কুমারী। সে মনে মনে খুশি হতো, কিন্তু বাইরে বিরাগের ভান করত। ও মা, বিয়ে হলো, সব হলো, কুমারী? ছি, কি যে বলো দাদা। একদিন আমি তাকে গম্ভীরভাবে বললুম, দাদা বলেছ যখন, তখন দাদার কথা শুনতে হবে। কি কথা? তুমি যে দিন দিন অমন শুকিয়ে যাচ্ছ, এ আমার চোখে সয় না। আমি আর আসবো না যদি এর প্রতিবিধান না করো। প্রতিবিধান? সে একটু চিন্তিত হয়ে বলল, তবে কি তুমি চাও আমি পড়াশোনা বন্ধ করে দিই? দিলে কি নিয়ে থাকব? বিধবা মানুষের একটা অবলম্বন চাই তো। আবার বিধবা? বিধবা নয়, কুমারী। বেশ, বিধবা নয়, কুমারী। কিন্তু কুমারীরই বা করবার কি আছে? কেন, বিয়ে? বিয়ে দেবে কে? তুমি? কেন, তোমার মা বাবা? মা বলেন, পড়ছে পড়ুক, কিন্তু বিয়ে আমি কিছুতেই দেব না। বিদ্যাসাগরের মুখে আগুন। আর বাবা বলেন, দিতে পারি যদি বিনাপণে ICS কি IMS পাত্র পাই। আমি হেসে বললুম, আর টোগো? টোগো বলে, আমি ম্যাচ বলতে বুঝি ফুটবল ম্যাচ, আর কোনো ম্যাচ আমি বুঝিনি। নিজেও বিয়ে করব না, তোমাকেও বিয়ে করতে বলবো না। ভাই বোনে যেমন আছি তেমন থাকবো চিরকাল। কথাটা ঠিক, ম্যাচ বলতে যা বোঝায় আমিও তার বিপক্ষে, কিন্তু ভালোবেসে বিয়ে করায় আপত্তি কি? দিদি তা শুনে হেসে আকুল। আমি যেন কি একটা বেখাপ কথা বলেছি। সেদিন দিদি আমার হাতে একতারা কাগজ গুঁজে দিয়ে বললে, খবরদার কাউকে দেখিও না, পড়া হয়ে গেলে লুকিয়ে ফেরত দিও। লক্ষ্মীটি, আমার মুখ হাসিও না।
হস্টেলে ফিরে আলো জেলে পড়তে বসি। পাঠ্যপুস্তকের ফাঁকে অপাঠ্য চিঠি। পরের চিঠি পড়তে একটুও ভালো লাগে না, মনে হয় পাপ করছি। একবার চোখ বুলিয়ে গিয়ে বুঝতে পারলুম ওগুলি প্রেমপত্র। রাখালদা লিখেছেন কাজলদিকে। খুশি হলুম, কারণ রাখালদা এমএতে ফার্স্ট ক্লাস পেয়ে প্রফেসর হয়েছেন। উপায় থাকলে বিলেত যেতেন, অক্সফোর্ড কি কেমব্রিজে ডিগ্রি নিয়ে ফিরতেন। তার মতো পাত্র কিনা বিনা পণে পাওয়া দুর্লভ ভাগ্য। পরের শনিবার কাজলদিকে বললুম, ভাবছ কি? চোখ বুজে ঝুলে পড়ো, এমন পাত্র হাতছাড়া করতে নেই। আর এ তো শুধু পাত্র নয়, প্রেমিক। কাজলদি আমার গালে এক ঠোনা মেরে বলল, দুষ্টু। তারপরে আমরা দুজনে পায়ে হেঁটে বেরিয়ে পড়লুম খিড়কি দিয়ে রাস্তায়। কাছেই রেল লাইন, লাইন পেরিয়ে বন। সেদিন আমাদের কথাবার্তা কি ফুরায়, সে আমাকে সমস্ত খুলে বললে গোড়া থেকে। সেই যে আইসক্রিম খাওয়ানো, তার কয়েক মাস পরে রাখালদা বিয়ের প্রস্তাব করেন। প্রস্তাবটা যেই কর্তাগিন্নির কানে গেল, অমনি তাঁরা তেলে বেগুনে জ্বলে উঠলেন। কর্তা বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা, বামন হয়ে চাঁদে হাত। গিন্নি বললেন, আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলুম গো, ছেলের মতো ভালোবেসেছিলুম। হায় হায়, কি অকৃতজ্ঞতাই করলে। রাখালদার আশা বারণ হয়ে গেল। কাজলদিকে পড়াতে এক ৭২ বুড়ো বহাল হলেন। কিন্তু চিঠি লেখা বন্ধ হলো না। শিলংয়ে রাখালদা একবার হাওয়া বদলের জন্য গেছিলেন, হোটেলে উঠেছিলেন। কথাটা পেশ করা হয় ৫ জন ভদ্রলোকের মারফত। কর্তা তাদের অপমান করে তাড়িয়ে দিলেন। গিন্নি তাদের কাছে মাপ চেয়ে পাঠালেন, নইলে অনেক দূর গড়াত। তারপর থেকে রাখালদার চিঠি লেখায় ইতি। কাজলদি বারবার লিখে উত্তর পায়নি। শেষবার লিখেছিল পাটনা বদলির খবর দিয়ে। কাজলদির ভীষণ ভাবনা, রাখালদা হয়তো আর কাউকে বিয়ে করে শোধ তুলবেন। হয়তো এতদিনে বিয়ের কথাবার্তা বেশ কিছুদিন এগিয়েছে, কিন্তু ভেবে তো কোনো কুলকিনারা নেই, যা হবার তা হবেই। কাজলদি তার কি করতে পারে? শুধু শুধু মন খারাপ করার চেয়ে ২৪ ঘন্টা লেখাপড়া করা ভালো, তাতে মনটাকে ভুলিয়ে রাখা যায়। তবে হ্যাঁ, শরীরটাকে ভোলানো শক্ত। এমন তীব্র মাথা ধরে যে অ্যাসপিরিন খেতে হয় হামেশা। ২-১ জন বন্ধুর সঙ্গে আইনের কথা কয়ে কাজলদিকে একদিন বললুম, বোন, আইন তোমাকে বাধা দিচ্ছে না, ধর্মেরও বাধা নেই। ইচ্ছা করলে তুমি নিজেই নিজের বিয়ে দিতে পারো। লজ্জা করে তো আমায় বলো, আমিই তোমার বিয়ে দেব। খামোকা কষ্ট পাচ্ছ কেন? অমন করে তুমি কদিন বাঁচবে বলো তো, আমি চেষ্টা করি। তার মানে? সে চমকে উঠল। কার সঙ্গে চেষ্টা করবে? যার সঙ্গে তোমার প্রেম তার সঙ্গে। রাখালদার উপর আমারও তো একটা দাবি আছে। আমি যদি অনুনয় করি তো তিনি আর কাউকে বিয়ে করবেন না। আমার দাদা তিনি, আমার কথা রাখবেন। কাজলদি কেমন এক হেঁয়ালির মতো হেসে বলল, আচ্ছা, তাহলে তুমি তাকে চিঠি লেখো, কি জবাব দেন দেখব। আমি অনেক খেটে খুঁটে একখানা ভারী চমৎকার চিঠি খাড়া করলুম। দিদিকে দেখতে দিলুম না, যদি আমার উৎসাহের মাথায় ঠান্ডা জল ঢালে। চিঠি তো গেল। আমি আমার ঘুম নষ্ট করে যত রকম প্ল্যান আঁটতে থাকলুম। কোথায় বিয়েটা হবে, হিন্দু মতে না ৩ আইন অনুসারে, দিদির মা বাবার চোখে ধুলো দেওয়া যায় কি করে, শেষকালে যদি ওঁরা তাকে নজরবন্দি করেন তো কী উপায়। যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। দেখা গেল দিদি সম্পূর্ণ উদাসীন। বলে, আগে থাকতে অত ভেবে কি হবে, চিঠির কি জবাব আসে দেখো, হয়তো তিনি অন্যত্র এনগেজড। মুচকি হাসেন। অবশেষে রাখালদার উত্তর এলো। তিনি লিখলেন, তিনি আমার মতো
সাহিত্যিক বা সাহিত্যের ছাত্র নন। অমন চমৎকার চিঠির উত্তরটা যদি চমৎকার না হয় আমি যেন তাকে ক্ষমা করি। তার যা বলবার আছে তিনি তা মুখে মুখে বলতে চান। আমি কি তার সঙ্গে কলকাতায় দেখা করতে পারি? ছোট ভাইয়ের সঙ্গে দেখা করতে তিনি পাটনা আসতে কুণ্ঠিত। অগত্যা আমাকেই কলকাতা যেতে হলো। রাখালদা আমাকে তার মেসের অতিথি করলেন। দুই ভাইয়ের মনের কথা বলা বলি হলো। আমি জানি তুমি তোমার কাজলদির দুঃখে দুঃখী, তুমি তার দুঃখ দূর করতে চাও। সাধু সাধু। কিন্তু তোমার দিদির দুঃখ যাকে ভাবছ সেটা একটা প্রচ্ছন্ন সুখ। তিনি নিজেই সেটাকে পুষে রাখতে চান যে তুমি করবে কি, আর আমি বা তার কি করতে পারি? কিন্তু রাখালদা, বিশ্বাস হচ্ছে না আমার কথা? তবে শোনো বলি। কাজল এখনও তার সেই স্বামীকেই ধ্যান করছে। পাচ্ছে না বলে রোগ করে বই পড়ছে। না, তার জ্ঞান পিপাসা নেই। সে জ্ঞানের জন্যে পড়ে না, এমনকি পাশ করার জন্যেও না। সে পড়ে স্রেফ আত্মপীড়নের জন্যে। এ যেন নিজেকে নিজের হাতে চাপকানো। শরীর তো ভেঙে যাবেই। আর ওই অ্যাসপিরিন হচ্ছে কাটা ঘায়ে নুনের ছিটে, ওতে উদ্দীপনা বাড়ে। বুঝলে ভাই, তোমার কাজলদি হচ্ছে যাকে বলে ম্যাসোচিস্ট, অর্থাৎ মর্ষকামী। আমি মনোবিকলনের বিশেষ কিছু জানতুম না, তবে মোটামুটি এই বুঝতুম যে কতক লোক আছে তারা মার খেতে ভালোবাসে। তাদের মন পেতে হলে মার লাগাতে হয়। আমার দিদি যে তাদের একজন, এ কথা কখনো আমার মনে উদয় হয়নি, তাই রাখালদার উপর চটে গেলুম। কোথাকার এক টুলো পণ্ডিত, একেলে টোলের বিদ্যা দিগ্গজ, এই পুঁথিপোড়োর সঙ্গে তর্ক করে ফল কি? আমি ফোঁস করে উঠে বললুম, রাখালদা, আপনি সোজা বলে দিন যে ওকে বিয়ে করবেন না, ওর চেয়ে ভালো মেয়ের সন্ধান পেয়েছেন। মিথ্যে কেন বেচারিকে অপবাদ দিচ্ছেন? আর এ কি বড় সামান্য অপবাদ? এ কথা শুনলে কোন মেয়ে না লজ্জায় গলায় দড়ি দেবে? রাখালদা অট্টহাস্য করলেন, বললেন, 22 বছরে তুমি সব জানতা হতে পারো, কিন্তু স্ত্রীয়াস চরিত্রম, বুঝলে ভায়া, এখনও তোমার অপঠিত। এটা একটা অপবাদই নয়, বরং সুখ্যাতি। শুনলে তোমার কাজলদি গলায় দড়ি দেবেন না, গলায় আঁচল দিয়ে স্বামীর ফটর পায়ে গড় হয়ে প্রণাম করবেন। বলবেন, এত প্রহারেও যদি তোমায় না পাই, তবে হে আমার প্রভু, মারো মারো আমায় আরো আরো, অ্যাসপিরিন দিয়ে দফা সারো। আমি আর শুনতে প্রস্তুত ছিলুম না, উঠতে চাইলুম। রাখালদা বললেন, ও কি, তুমি এত দূর থেকে এলে অমনি ফিরে যাবে? না, আজ তোমার যাওয়া হতে পারে না। তোমাকে একটা কাজ দিচ্ছি। এই যে চিঠিগুলো, এগুলো বসে বসে পড়ো, আমি ততক্ষণে ঘুরে আসি। কাজলদির চিঠি একরাশ, উচ্ছ্বসিত প্রণয় নিবেদন। কোনোখানেই তার ভূতপূর্ব স্বামীর নামগন্ধ নেই, যেন কুমারী মেয়ের চিঠি। তার যা কিছু ভয়, যা কিছু ভাবনা তার মা বাবার জন্যে। তাঁরা যে রাজি হবেন না এটা স্বতঃসিদ্ধ। তাঁদের অবাধ্য হওয়া তার অকল্পনীয়। তার একমাত্র আশা ধীরে ধীরে তাঁদের মত বদলাবে। মেয়ের কষ্ট দেখে তাঁদের মন গলবে। একদিন তাঁরা তার বিয়ের প্রস্তাবে সায় দেবেন। ততদিন অপেক্ষা করা তার কর্তব্য, এবং রাখালদা যদি তাকে ভালোবাসেন তো রাখালদারও। কিন্তু রাখালদা কি ততদিন অপেক্ষা করবেন? কি জানি, পুরুষের মন চিরচঞ্চল। শিলংয়ের সেই অবমাননার পরে যেসব চিঠি লেখা হয়েছে তাতেও কাজলদি তাকে আশা রাখতে বলেছে, অপেক্ষা করতে বলেছে। পিতামাতার হয়ে মার্জনা ভিক্ষা করেছে। বলেছে, অপমানের আঘাত শতগুণ বেজেছে শিবের চেয়ে সতীর গায়ে। সতীর মতো সে হয়তো দেহত্যাগী করবে, কিন্তু তিলে তিলে, তবে যদি তাঁদের চৈতন্য হয়। রাত্রে রাখালদাকে বললুম, কই, এর মধ্যে ওর স্বামীর কথা কই? ওর যে স্বামী ছিল তার উল্লেখ পর্যন্ত নেই। তুমি ছেলে মানুষ।
তিনি আমাকেই দোষ দিলেন। চিঠি কি করে পড়তে হয় তাও শেখনি। আর কাজল এত কাঁচা মেয়ে নয় যে সোজা ভাষায় বলবে। এসো তোমাকে দেখাই। দু একখানা চিঠি এমন সুরে এমন অর্থপূর্ণভাবে পাঠ করে শোনালেন যে আমার মনে হতে লাগলো যার চিঠি সেই বলতে পারে ওর মধ্যে কি আছে না আছে। রাখালদার কথাই মেনে নিলুম। তখন তিনি আমাকে তাদের দুজনের সমস্যা আনুপূর্বিক শোনালেন। তিনি বিয়ে করতে চেয়েছিলেন, এখনও চান দিদিকে বাঁচাতে। তিনি যদি না বিয়ে করেন, কেউ যদি না বিয়ে করে, তবে দিদি বাঁচবে না। দিদির জন্যে আমার যত না মাথা ব্যথা তার ততোধিক। কিন্তু তিনিও কিছু করতে পারলেন না, আমিও পারব না, কারণ দিদি বাঁচতে চায় না। সে কি রাখালদা, এই জগতে কে না চায় বাঁচতে? সামান্য ধূলিকণাটুকু সেও বলে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ওটা তোমার কবিত্ব। তোমার দেখছি অনেক শিক্ষা বাকি আছে। ধূলিকণা কি বলে জানি নে, কিন্তু মানুষ যা বলে তার কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা মুনিরাও বুঝতে পারেন না। কবিরা তো কপি। তারপর জুড়লেন, তোমার কাজলদি কেমন অকাতরে মিথ্যা বলে তা কি তুমি জানো? ফিরে এলুম। কাজলদি সব শুনল, শুনে বলল, কেমন হলো তো? তারপরে একসময় মন খুলল। আমি ওকে অন্তত 100 বার বুঝিয়েছি যে ওর ওই সন্দেহ ভুল। পূর্বস্বামীর ফটোর কাছে 2 মিনিট দাঁড়ানো, 1 মিনিট চোখ বুজে থাকা, 2 হাত জোর করে একটিবার কপাল ঠেকানো, এর সঙ্গে বর্তমান স্বামীর প্রতি অনুরাগের অসামঞ্জস্য কোথায়? মৃত পত্নী থাকলে উনিও একভাবে না একভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতেন, আমি কিচ্ছু মনে করতুম না। সে কথা ঠিক, আমি একমত হলুম। তারপরে দিদি ফিক করে হাসল। মৃত পত্নী না থাক, বৌদি আছেন, আমি কি কোনো দিন কিছু মনে করেছি? আমি বললুম, মিথ্যা কথা। মিথ্যা কথা? আচ্ছা, আমি না হয় মিথ্যাবাদী। আসছেবার কলকাতা গেলে ওকেই জিজ্ঞাসা করো। ছি, এ কি কখনো সত্যি হতে পারে? কে জানে, উনি যদি নিজের থেকে না বলতেন আমি কেমন করে জানতুম? উনিই তো বলেছিলেন একদিন, কাজল আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমি যে ডুবতে বসেছি। আমি তো ছাড়তে চাই, কমলি নেহি ছাড়তি। বুঝতে পারলে না আরও ভেঙে বলতে হবে? এ রাম! আমি কানে আঙুল দিলুম। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরুলো? একটা মানুষ ডুবে মরছে দেখলে কার না ইচ্ছে যায় জলে ঝাঁপ দিতে? আমি ঠাকুর ঘরে ঢুকে বললুম, ঠাকুর আমি ঝাঁপ দিতে চললুম, ওকে যদি বাঁচাতে পারি তো বাঁচব, নয়তো মরব। হে ঠাকুর, বল দাও আমাকে, বল দাও ওকে। বিয়ে আমাদের হয়নি, তা তুমি জানো, কেন হয়নি তাও জানো, কিন্তু প্রাণপণে তাকে বাঁচাতে চেষ্টা করছি, উপদেশ দিয়ে নয়, প্রেম দিয়ে। আমার ক্ষোভ শুধু এই যে তিনিও বাঁচলেন না, আমিও মরলুম। এরপরে আমি আবার রাখালদাকে চিঠি লিখি। তিনি যখন বিয়ে করতে এখনও রাজি আর ইনিও ইচ্ছুক, তখন পরস্পরকে জড়িয়ে ধরে ডুবে মরার কোনো মানে হয় না। বিয়ের পরে আপনি একটা বোঝাপড়া হবে, দুজন দুজনকে বাঁচাবেন। সাবালক ও সাবালিকার বিবাহে গুরুজনের হস্তক্ষেপ গর্হিত। পোস্টমাস্টার জেনারেল যদি না সমঝেন তো তাকে সমঝানোর জন্য উকিল নিযুক্ত করা যাবে। কিন্তু রাখালদা কেমন করে টের পেলেন যে কাজলদি আমাকে তার বৌদির কথা বলেছেন? আমি উল্লেখ করিনি, সেটুকু সুবুদ্ধি আমার ছিল, কিন্তু কবিত্ব ফলাতে গিয়ে পরস্পরকে জড়িয়ে ধরে ডুবে মরা ইত্যাদি লিখেছিলাম। পরস্পরকে বাঁচানোর উল্লেখ করেছিলাম। তার থেকে যা অনুমান করবার তা অনুমান করতে তার 1 মুহূর্ত লাগেনি। জবাব এলো, চাচা আপন বাঁচা।
কেউ কাউকে বাঁচাতে যাবে কেন? যে যার নিজেকে বাঁচাক। বিয়ের কোনো আবশ্যক নেই। বিয়ে না করলেও মানুষের বেশ চলে যায়, বেশ চলে যাচ্ছে। চিঠিখানা কাজলদিকে দিলুম। তারই উদ্দেশ্যে লেখা। সে একটা উত্তর খসড়া করে আমাকে দিলে। আমি নিজ হাতে নকল করে পাঠালুম। তাতে ছিল, তাহলে বিয়ের প্রস্তাব করেছিলেন কেন? বিয়ে কি আর কোথাও করবেন না? যদি চিরকুমার থাকায় স্থির করে থাকেন তো সেই সুসংবাদ দিয়ে সুখী করবেন। হরিনামের গুণে গহন বনে শুষ্ক তরু মঞ্জরে। কাজলদি আর শুকিয়ে যাবে না যদি শোনে আপনি চিরকুমার থাকবেন। এবার যে জবাব এলো তা আমার জন্যে নয়, কাজলদির জন্যে। আমি ডাক হরকরা। পরের চিঠি পড়া আমার বারণ। চিঠিখানা দিদিকে দিলুম। তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। চিঠিখানাকে বুকে চেপে ধরে সে চোখের জল ঝরালো আর মিষ্টি মিষ্টি হাসল। এবার আমি তারই লেখা খসড়া আমার লেখা খামে ভরে ডাকঘরে পাঠালুম। পড়ে দেখলুম না কি ছিল তাতে। জবাব এলো তারই নামে, আমার কেয়ারে। এরপর খামের উপর ঠিকানা লেখা ও খাম বন্ধ করাও কাজলদি আমার হাত থেকে স্বহস্তে নিল। আমার কাজ হলো চাপরাশির ও ডাকপিয়নের কাজ বাঁচিয়ে দেওয়া। কারণ ছিল, কাজলদির মা ডাকঘরের সঙ্গে বন্দোবস্ত করেছিলেন মেয়ের নামের চিঠি তিনিই হস্তগত করতেন। আর মেয়ে কাউকে চিঠি লিখলে চাপরাশিকে বলা ছিল তাকে একবার দেখিয়ে নিতে। পোস্টমাস্টার জেনারেলের চোখে ধুলো দিলুম, কিন্তু পোস্ট মিস্ট্রেস জেনারেলের হাতে ধরা পড়ে গেলুম। তখন আমাকেও সম্বর্ধনা করা হলো রাখালদার মতো। সম্মার্জনী দিয়ে নয়, সেটা আজকাল উঠে গেছে, কিন্তু সেই মনোভাব দিয়ে। অপমান পরিপাক করে হস্টেলের ছেলে হস্টেলে ফিরে এলুম। আর ওমুখ হইনি। তারপর পাটনা ছাড়ি। কাজলদির সঙ্গে শেষ দেখা হলো না বলে মনে আক্ষেপ ছিল, কিন্তু আনন্দও ছিল এই যে আমি ওদের ভাঙা প্রণয় জোড়া দিয়েছি। কলকাতায় দাদার সঙ্গে দেখা করি ও 2-3 দিন থাকি। দিদির সেই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলি। তিনি ও কথা হেসে উড়িয়ে দেন। নিজে ভার্জিন নয় কি না, তাই কল্পনা করে আত্মপ্রসাদ পায় যে আমিও ভার্জিন নই। স্রেফ মেয়েলি কল্পনা। তোমায় ছেলে মানুষ দেখে মোয়া ধরিয়ে দিয়েছে। আমাদের মনোবিজ্ঞানে এরকম কেস শত শত আছে। একটা থিসিস লিখলে হয়। কিছুদিন পরে আমি বিলেত চলে যাই। বলা বাহুল্য, কাজলদিদের ভুলে যাই। 2 বছর তাদের কোনো খবরাখবর পাইনি। অবশেষে যেদিন ইংল্যান্ড ছাড়ব তার একদিন আগে হঠাৎ শুনলুম আমার ছোট বোন লন্ডনে। সেই মেয়ে হস্টেল থেকে কাজলদিকে নিয়ে যাই দোকানে একটা উপহার কিনে দিতে। পথে জিজ্ঞাসা করি, মিসেস চৌধুরী হতে পারলে না, মিসেস বক্সি রয়ে গেলে। কার দোষে বলো তো? দোষ কারো নয়, আমার নিয়তি, আমাদের নিয়তি। কমলির একটি ছেলে হয়েছে, অবিকল ওর মতো দেখতে। কমলি কেন ছাড়বে? আমি ভয়ানক শক পেলুম। বিশ্বাস করলুম না। বললুম, তাহলে সব চুকিয়ে দিয়ে বিলেতে পালিয়ে এলে? না, চুকিয়ে দেব কেন? এই দেখ, দিন রাত বুকে বুকে রেখেছি। যা দেখালে তা একটি লকেট। তাতে ছিল একটিমাত্র ইংরেজি হরফ আর, রাখালদার নামের আদ্যক্ষর। তখন আমার খেয়াল হয়নি, হলো বহুকাল পরে। কাজলদির আসল নাম রমা। ততদিনে কাজলদি স্বর্গে। এতক্ষণ শুনলেন অন্নদা শঙ্কর রায়ের লেখা গল্প বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।